16 বছর পর মুক্ত বিডিআরের 1.5 শতাধিক সদস্য। সাজা শেষ হলেও এখনও কারাগারে 468 জন। নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখছে বিএনপি, আরেকটি 111-এর পায়তারা, বললেন ছাত্র উপদেষ্টা। 1.5 দশকে ঋণের নামে ফোকলা হয়েছে ব্যাংক খাত, রাষ্ট্রীয় মদতে এস আলমের নেতৃত্বে লুটপাট। শুনছিলেন সংবাদ শিরোনাম। 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। 16 বছর পর জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত পিলখানা হত্যা মামলার 168 আসামি। তারা সবাই বিডিআরের সদস্য। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। তবে পিলখানার ঘটনায় অন্য মামলায় এখনও অনেকে কারাগারে আছেন, আর সাজার মেয়াদ শেষ হওয়ার পরও অনেকে পাচ্ছেন না মুক্তি। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। দুপুরে কাশিমপুর কারাগার থেকে একে একে বের হতে থাকেন বিডিআর সদস্যরা। একইভাবে কেরানীগঞ্জ কারাগার থেকেও বের হন তারা। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে তারা, চোখে মুখে মুক্তির স্বাদ স্পষ্ট। আমি 16 বছর জেল কাটলাম, কি জন্য আমি সেটাই জানি না যে কি হলো এগুলো। আর অন্ধকার কারাগারে থাকি আর কিছুই জানি না। বাকি জীবনটা যেন একটা সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি, স্বাভাবিক জীবনে। এইটাই আল্লাহর কাছে লাখো করে শুকরিয়া, আল্লাহ আমাদের মাফ করে দিয়েছে। আমি কিছু জানি না, কিছু করি নাই। বিডিআররা যারা জেল খাটছি আমাদেরকে অহেতুক ভাবে জেলটা খাটাইছে। আমি 17 বছর জেল খাটিছি, আমার দুঃখ নেই, বিনা অপরাধে একবার আল্লাহ দেখছে। দুই কারা ফটকেই ছিলেন তাদের স্বজনরা। বাবা যখন জেলে যায় তখন 3 মাসের ছিলাম, তখন তো কিছু জানি না। এখন 10-এ পড়ি, এখন বাবাকে পাচ্ছিস। তখন তো উনি তো ছুটিতে ছিলেন, ছুটি অবস্থায় তারপরেও ধরেছে। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষকে আসামি করা হয়েছিল। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল 2010 সালে। কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়। ঘটনার সময় পিলখানাতে না থেকেও আসামি হয়েছেন অনেকে। আবার ছুটি থাকায় গ্রামের বাড়ি থেকে ডেকে নাম ঢোকানো হয় আসামির তালিকায়। বিস্ফোরক আইনের মামলায় 1.5 দশক বন্দি থেকে জীবনের সব হারিয়েছেন তারা। বেল হওয়ার পরে গতকালকে হয়েছে 168 জন, আর 10 জনের একটু স্ক্রুটিনাইজ করার পরে আজকে 10 জনের বেলটা আসছে। আশা করি তারা বিকালের মধ্যে বের হবে। এখন পর্যন্ত কাশিমপুর কারাগারে আজকে এখন পর্যন্ত 101 জনের মতো বেরিয়ে আসছে। পিলখানা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের 534 জন লোক বিভিন্নভাবে নিরপরাধ বা ক্ষতিগ্রস্ত। 800 কত জন লোক জেলে আছে। এর মধ্যে পেশি সরকারের আমলে 152 জন ফাঁসির রায় বা যাদের যাবজ্জীবন হয়েছে। আশা করি বর্তমান সরকার একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে, তদন্ত কমিশনের মাধ্যমে তারাও যারা নিরপরাধ আছে বেরিয়ে আসবে। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি এখনও আটকে আছে। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 168 জনকে মুক্তি দেওয়া হয়। বাবা 16 বছর পরে মুক্তি পাচ্ছে, আর 16 বছর পরে বাবাকে দেখবো, কাছে পাবো। সরকারের কাছে আমার আবেদন, এত বছরের যেন ক্ষতিপূরণ, এত বছর আমাদের কষ্টের যেন ফল পাই। আমরা এই দীর্ঘ 16 বছরের পরে আমাদের মানুষগুলো যে ফিরে পাইছে, আমাদের মুখের যে হাসি, আমাদের চোখের যে হাসি, আমাদের যে হৃদয়ের একটা স্পন্দন, সেটা আমরা আপনাদের বুঝাইতে পারবো না। বিস্ফোরক আইনের মামলায় 1.5 দশক বন্দি থেকে জীবনের সব হারিয়েছেন তারা। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহলের দাবি জানিয়েছেন তারা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। মুজিববাদ জিয়াবাদ নামে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া বিভাজন তত্ত্বের সমালোচনাও করেন তারা। মাহিলা ইসলামের রিপোর্ট। 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই আলোচনা সভার। তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে।
যেখানে উঠে আসে গণতন্ত্রের জন্য নানা সময়ে আত্মাহুতি দেয়া বীর শহীদদের কথা। আহ্বান জানানো হয় ২৪-এর বিপ্লব ব্যর্থ করার অপচেষ্টা রুখে দেয়ার। সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার। এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই আজকে জাতির প্রত্যাশা। দীর্ঘদিন ধরে ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা দল গঠনে তৎপর। আন্দোলনের ৩ সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও। বিএনপি মহাসচিব তাই নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। আমাকে একজন সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া মুজিববাদ জিয়াবাদ তত্ত্ব নিয়ে। যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছেন, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঐক্যবদ্ধ থেকে ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। আমাদের ঐক্য রাখতে হবে, আমরা যেন কেউ কাউকে ভুল না বুঝি। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপি নিরপেক্ষ সরকার দাবি আরেকটি 1-11-এর ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে নাহিদ বলেন, বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1-11 সরকারের প্রস্তাবনা করছে। সরকারের বিভিন্ন স্তরে বিএনপি পন্থীরা রয়েছে দাবি করে বিষয়টিকে নির্বাচনে নিরপেক্ষতার জন্য মাথায় রাখার পরামর্শ দেন তিনি। পোস্টে গণতন্ত্র বিরোধী ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনায় ছাত্র জনতা বিন্দু পরিমাণ ছাড় দেবে না বলে হুঁশিয়ার করেন নাহিদ। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে বলেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে। সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ উচিত নয় বলেও জানান তিনি। গত ১.৫ দশকে ঋণের নামে অর্থ লুট ও পাচার করে ফোকলা করে দেয়া হয়েছে দেশের ব্যাংক খাত। সংঘবদ্ধ একটি মাফিয়া চক্র লুট করেছে অন্তত ২০ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২.৫ লাখ কোটি টাকা। রাষ্ট্রীয় মদতে এই ব্যাংক লুটের নেতৃত্বে ছিলেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম, আর তাকে সঙ্গ দিয়েছেন সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার সহ একাধিক বিতর্কিত ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা। ব্যাংক লুটের অর্থ পাচার করে তারা বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। ঋণের নামে বাংলাদেশের ব্যাংক খাতে গত ১.৫ দশকে যা হয়েছে তা অতীতের সব বিশ্ব রেকর্ড ভেঙেছে। সিস্টেমেটিক এই ব্যাংক লুটে মাফিয়া চক্রটিকে সহায়তা করেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ আওয়ামী মদতপুষ্ট ৩ জন গভর্নর। ব্যাংক দখল ও নামে বেনামে ঋণ নিয়ে পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়েছে চক্রটি। লুটপাটের শুরুটা সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের সময়ে, আর তার উত্তরসূরি ডক্টর ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের মেয়াদে ব্যাংক দখল আর লুটপাট ভয়াবহ রূপ নেয়। পরিকল্পিতভাবে এই টাকাগুলো সরানো হয়েছে। এই ১০-১২টা ব্যাংক, 10টা ব্যাংক, বিশেষ করে এস আলম তার নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো ছিল সেগুলোকে এটা আসলে নিয়ম বহির্ভূত বেআইনিভাবে সেখানে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা ছিল ওই সময় সেই ভূমিকাটা তারা পালন করেনি। শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ও সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলোর তদারকিতে ইসলামী ব্যাংক দখলের পর মাফিয়া চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। ইসলামী ব্যাংকের ১,৭৫,০০০ কোটি টাকার ঋণের মধ্যে প্রায় ৮৮,০০০ কোটি টাকা একাই বের করে নেন এস আলম। ব্যাংক লুটের অর্থ বিদেশে পাচার করেছেন এস আলম। বিভিন্ন অফশোর কোম্পানির মাধ্যমে সিঙ্গাপুর, দুবাই, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এসব অর্থ পাচার করেছেন তিনি। এস আলম গ্রুপ, শিকদার গ্রুপ, এরা একেবারে অ্যাবিউজ করেছে সর্বোচ্চ পর্যায়ে।
তারা সমস্ত নিয়ম কানুনের অগ্রাহ্য করে, সমস্ত বেসিক কমার্শিয়াল প্রিন্সিপালসকে অগ্রাহ্য করে ডিপোজিটারের টাকায় নামে বেনামে লোন নিয়ে সেই লোনগুলো ফেরত দেয়নি। ব্যাংক ডাকাতিতে কোনো অংশে পিছিয়ে নেই বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানও। হাসিনা রেহানার আশীর্বাদ মাথায় নিয়ে তিনি ব্যাংক খাত থেকে বের করেছেন প্রায় $5 বিলিয়ন বা 50,000 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত প্রধান 4টি ব্যাংকেই বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় 35,000 কোটি টাকা। শুধু জনতা ব্যাংকেই বেক্সিমকো ঋণের পরিমাণ 26,000 কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এর মধ্যে 20,000 কোটি টাকা খেলাপির খাতায়। ব্যাংক খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার। এক্সিম ব্যাংক ও বিএবির এই সাবেক চেয়ারম্যানকে বলা হয় শেখ পরিবারের ব্যাংক খাতের ক্যাশিয়ার। ব্যাংক থেকে কমপক্ষে 21,000 কোটি টাকা লুট করেছেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার। সালমান নজরুলের যোগ্য সঙ্গী হয়ে উঠেছিলেন আরেক ব্যাংক মাফিয়া চৌধুরী নাফিজ শরাফত। হাসিনা রেহানার ঘনিষ্ঠ নাফিজ শরাফত কৌশলে দখল করে নেন পদ্মা ব্যাংক। গভর্নর ডক্টর আতিউর রহমানের আমলে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলারেরও বেশি চুরি হয়। রিজার্ভ চুরির ঘটনায় অন্যতম সন্দেহভাজন সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস। পাচারের বিষয়ে শুধুমাত্র যেজন ব্যবসায়ীর হাত সেটা না, এখানে শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত সকলের হাত আছে। আওয়ামী লীগের আমলে রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকেই চেয়ারম্যান, পরিচালক ও এমডি নিয়োগ দেয়া হয় দলীয় বিবেচনায়। আর এর নেপথ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। এসব নিয়োগের পরপরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই একের পর এক ঋণ কেলেঙ্কারি সংগঠিত হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30 21-এর চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। সালমান এফ রহমান ও তার স্বজনদের 1967% জমি ক্রয়ের আদেশ। দেখছেন 21 সংবাদ। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান ফজলুর রহমান, সালমানের ভাই এএসএফ রহমানের নামে থাকা 1967% জমি ক্রয়ের আদেশ দিয়েছেন আদালত। এ সম্পদের অর্থমূল্য দেখানো হয়েছে 9,51,84,000 টাকা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সালমান এফ রহমান ও স্বজনদের নামে থাকা 68টি স্থাবর সম্পদ ক্রয়ের আবেদন করে সিআইডি। শুনানি শেষে সম্পদ ক্রয়ের আদেশ দেন আদালত। এর মধ্যে অন্তত 60টি সম্পদ শায়ান ফজলুর রহমানের নামে নিবন্ধিত। সিআইডির তথ্য অনুযায়ী সালমান এফ রহমান ও তার ছেলের নামে থাকা যেসব সম্পদ ক্রয়ের আদেশ দেওয়া হয়েছে সেগুলো দোহার এলাকায় অবস্থিত। আভিফা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানীতে 3 দিন ব্যাপী বিল্ডিং ও কনস্ট্রাকশন সহ 3টি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এর উদ্বোধন করেন সেন্টার ফর হাউজিং রিসার্চের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক। দেশ বিদেশের 100টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে 1000-এর বেশি পণ্য পসরা সাজানো হয়েছে প্রদর্শনীতে। এতে সংশ্লিষ্ট খাতের সর্বাধুনিক পণ্য এক ছাদের নিচে সহজেই পাবেন ক্রেতা দর্শনার্থীরা। অনুষ্ঠানে প্রদর্শনীর আয়োজক টিপু সুলতান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় 71 বাংলাদেশি সহ 176 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 7:15টার দিকে কুয়ালালামপুরের পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের জালান এলাকায় অভিযান চালায় তারা। আটকদের মধ্যে 71 জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের 60, ইন্দোনেশিয়ার 24, নেপালের 16, পাকিস্তানের 3 এবং মিশর ও সুদানের 1 জন করে আছেন। ইমিগ্রেশন পুলিশ জানায় এদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 16 বছর পর মুক্ত বিডিআরের 1.5 শতাধিক সদস্য, সাজা শেষ হলেও এখনও কারাগারে 468 জন। নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখছে বিএনপি, আরেকটি 111-এর পায়তারা, বললেন ছাত্র উপদেষ্টা। এবং 1.5 দশকে ঋণের নামে ফোকলা হয়েছে ব্যাংক খাত, রাষ্ট্রীয় মদতে এস আলমের নেতৃত্বে লুটপাট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।